বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 5 নম্বর ক্লাসে ওয়ার্কশিট অঙ্কের সমাধান করব। অঙ্কের সমাধান করার আগে আমরা বেসিকটা জেনে নিব। এই ক্লাসটা সবার জন্য অ্যাভাইলেবল থাকবে, ইউটিউবও দেওয়া থাকবে। এটার আগের ক্লাস এবং পরবর্তী এই চ্যাপ্টারের যত ক্লাস হয়েছে সেগুলো পেইড কোর্সে যারা ভর্তি হবে তারা পাবে। তো যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পেইড কোর্সে ভর্তি হতে পারেন। তো চলো আজকে আমরা ওয়ার্কশিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেসিকটা আলোচনা করার পরে আমরা গুরুত্বপূর্ণ দেখে একটা অঙ্কের সমাধান আজকের ক্লাসে করব ইনশাল্লাহ। তাহলে ধৈর্য ধরে ক্লাসটা দেখো। ওয়ার্কশিটের বাংলা অর্থ হচ্ছে কার্যপত্র। কার্যপত্রের যে টেবিলটা অঙ্কন করতে হয় এরকম: অ্যাকাউন্ট টাইটেলস, ট্রিয়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টস, অ্যাডজাস্টেড ট্রিয়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এইরকম আমাদের টেবিল অঙ্কন করে নিতে হবে। তারপর অ্যাকাউন্ট টাইটেলসে যাবতীয় দাখিলাগুলা বসানোর পর ট্রিয়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রিয়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট পর্যন্ত কীভাবে সমাধান করতে হবে এটা আমরা জানব একটা অঙ্ক সমাধানের মাধ্যমে। কিন্তু প্রথমে যদি ট্রিয়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করি, তোমরা শুধু এতটুকু বলো, বেসিক ক্লাসে যে আলোচনা করেছিলাম হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব। তার মধ্য থেকে রেওয়া মিলের কোনটা কোন দিকে বসে, তখন সবাই উত্তর দিতে পারবেন যে রেওয়া মিলের ডেবিটে এই সম্পদ এবং ব্যয় অর্থাৎ অ্যাসেটস এবং এক্সপেন্স এই দুইটা, আর ক্রেডিটে আয়, দায়, মালিকানা সত্ত্ব 3টা বসে। আচ্ছা, এটার উত্তর সবার জানা আছে। কেন বলছি তার কারণ আছে। তারপর এই যে অ্যাডজাস্টমেন্ট, এখানে সমন্বয়গুলো বসাতে হয়। যেহেতু আগের ক্লাসের মধ্যে আমি কিছু অঙ্কের সমাধান করে দিয়েছি অ্যাডজাস্টিং এন্টিজের, প্রায় 6টা অঙ্ক ছিল আগের ক্লাসগুলোতে। এগুলা বোঝার মাধ্যমে অ্যাডজাস্টমেন্টে কিভাবে বসাতে হবে, ডেবিট ক্রেডিট কিভাবে বসাতে হবে, আমরা সেটা আজকের অঙ্কের সমাধানের মধ্যে জানব। অ্যাডজাস্টেড ট্রিয়াল ব্যালেন্স, এটার কাজ করা হয় ট্রিয়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টের সমন্বয়, খুবই সহজ। তারপর গুরুত্বপূর্ণ আরও একটা কথা, এই যে ইনকাম স্টেটমেন্ট আর এই যে ব্যালেন্স শিট, এই দুইটার মধ্যে কি কি যাবে? উত্তর হলো, এই যে তোমরা এখানে 5টা হিসাব দেখতে পাচ্ছ, 5টা হিসাবের মধ্য থেকে শুধুমাত্র ব্যয় এবং আয় অর্থাৎ এক্সপেন্স, ইনকাম, এগুলা যাবে ইনকাম স্টেটমেন্টে। বাকি রইল কি? বাকি রইল সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটা যাবে ব্যালেন্স শিটে। কথাটা আমি আবার বলি, 5টা হিসাবের মধ্য থেকে ব্যয় এবং আয় কোথায় যাবে? ব্যয় এবং আয় কোথায় যাবে বলো তো? ব্যয় এবং আয় যাবে ইনকাম স্টেটমেন্টে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কোথায় যাবে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যাবে ব্যালেন্স শিটে। এটা তোমাদের মনে থাকবে না? ইনকাম স্টেটমেন্টে আয় থেকে ব্যয় বাদ দেওয়া হয়, এটা মনে রেখো। আর ব্যালেন্স শিটে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্বের যোগফল দেখাতে হয়। এটা নিয়ে তো তোমাদের একটা চ্যাপ্টারও আছে। যারা পেইড কোর্সে যুক্ত হবেন ওই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ সমাধান পারবেন। পেইড কোর্সে ক্লাস দেওয়া আছে এবং ক্লাস হবে। এখন প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত ইনকাম স্টেটমেন্টে ব্যয় এবং আয় আসে, এটা জানা থাকলেই হবে। আর ব্যালেন্স শিটে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসে, এটা জানা থাকলেই চলবে। অতিরিক্ত এখানে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। ওকে, তাহলে এবার চলে আসো। আমরা এখন একটা অঙ্কের সমাধান করব। তো এটা আমি তোমাদের একটু বড় করে দেখাচ্ছি। তো যারা ক্লাসটা দেখতেছো একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন,
কাফি সেন্টার began its operation on July 2018. The trial balance of Kafi Center at 31st July is as follows. Kafi Center trial balance জুলাই 31, 2018। এখানে তোমাদের প্রথম কাজ, অঙ্কটা আসলে কত মাসের। জুলাই মাসের 1 তারিখে যদি উনি ব্যবসাটা শুরু করেন, হিসাবটা দিয়েছেন জুলাই 31 তারিখে, তার মানে এই টোটালি যে অঙ্কটা আছে এটাই 1 মাসের। আশা করবো এই বিষয়টা ক্লিয়ার। ব্যবসাটা যেহেতু জুলাই 1 তারিখে শুরু আর 31-এ শেষ, তো জুলাই 31 তারিখের হিসাব এটা, তার মানে এটা 1 মাসের। রিকোয়ারমেন্ট, গিভ দ্য অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ ফ্রম অ্যাবভ ইনফরমেশন। এগুলার অ্যাডজাস্টিং এন্ট্রিজ প্রথমে দিতে হবে। প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম কার্যপত্র তৈরি করতে হবে। আর এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় যে থাকবে এটা 99% নয়, 100%। মানে ওয়ার্কশিট থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে, এটা হচ্ছে কি 100%। অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো 100% থাকবে। এগুলো আমি আলাদা করে তোমাদের বলে দিব, কোনো একটা ভিডিওতে আলাদা করে বলে দিব যে এগুলো 100% থাকবে, বা বেসিক ক্লাসেও বলেছি। এখন দেখো এখানে যা আছে, ক্যাশের বাংলা অর্থ নগদ সম্পদের মধ্যে পড়ে, টাকাগুলো আর চিহ্নিত করলাম না। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা বিজ্ঞাপন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। ইউটিলিটিজ এক্সপেন্স উপযোগ খরচ ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স, এটা বেতন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। সার্ভিস রেভিনিউ, এটা আয়ের মধ্যে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ, যেহেতু তোমরা বেসিক ক্লাস করেছো এগুলোর অর্থ তো জানো, আমি আর এগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না। সাপ্লাই সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ, নোট পেবল দায়, অ্যাকাউন্ট পেবল দায়, ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, ড্রয়িং বিপরীত মালিকানা সত্ত্ব। তারপর এখানে আদার ডাটা দেওয়া আছে, তো আদার ডাটাটা পড়বো আর সমাধানটা করব, তো একই সাথে সমাধানটা করে ফেলি। 1 নম্বর, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ টাকা 300 অফ দি মান্থ। যে বিমা মেয়াদ উত্তীর্ণ হয় মাসে 300 টাকা। তো বিমা যে মাসে 300 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়, তার মানে বিমাটা খরচ হয়ে যায়। আর বিমা যদি খরচ হয়ে থাকে তখন ইন্স্যুরেন্স এক্সপেন্সই তো ডেবিট করতে হয়, তাই না? ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা করা হবে ডেবিট, আর প্রিপেড ইন্স্যুরেন্স এটা করা হবে ক্রেডিট। টাকার পরিমাণ যে 300 আছে 300ই হবে। সুতরাং এই যে দেখো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টাকার পরিমাণ 300 টাকা। আশা করবো তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর 2 নম্বর, দেয়ার আর টাকা 900 অফ সাপ্লাইজ অন হ্যান্ড এর জুলাই 31, অর্থাৎ 900 টাকার সাপ্লাইজ মজুদ আছে। রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ কত টাকা? 1400 টাকা। রেওয়া মিল অনুযায়ী 1400 টাকার সাপ্লাইজ থাকার কথা। সমন্বয়ে এসে বলতেছে যে আসলে 1400 টাকার না, 900 টাকার সাপ্লাইজ আছে। 1400 থেকে 900 যদি আমরা মাইনাস করি, তাহলে এই 500 টাকা কী করতে হবে? এই 500 টাকা ব্যয় হিসাবে দেখাতে হবে। মানে রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ 1400 টাকার থাকার কথা, সমন্বয়ে এসে বলতেছে 900 টাকার আছে, তো বাকি 500 কোথায় গেল? ওইটা ব্যয় হয়ে গেছে। আর যেহেতু সাপ্লাইজ ব্যয় হয়েছে, তো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এর আগে 4টা ক্লাসে নিয়েছি আমি ওই অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে, ওয়ার্কশিট থেকে, আর রিভার্সিং এন্ট্রিজ থেকে, ওইগুলো দেখে নিও। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 500 আর সাপ্লাইজ ক্রেডিট 500। তো যারা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের কাছে দাবি থাকবে, তোমাদের সহপাঠীদের বলবেন, পরামর্শ দিবেন যে আলামিন স্যারের কাছে নামমাত্র কোর্স ফি দিয়ে ক্লাস করা যায়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদেরকে দিয়ে দিও। 3 নম্বর, মান্থলি ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট 1000।
মাসে অবচয় 1000, এটা তো জানো তোমরা, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। মাসে যেহেতু 1000, তাহলে 1000ই বসাবে। ইন্টারেস্ট অফ টাকা 600 on the notes payable as accrued during জুলাই। যে ইন্টারেস্ট 600 টাকা বকেয়া আছে প্রদেয় বিলের, এই জুলাই মাসেরই 600 টাকা। কোনো ব্যয় বকেয়া থাকলে তো আমরা জানি ওই ব্যয়ের নাম ডেবিট, তারপর ওই ব্যয়ের নাম ধরে দায় বানিয়ে ক্রেডিট। যেমন এখানে সুদ খরচ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। এটার ইংরেজি নাম আবার হয়ে যাবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এটা তোমরা ভালো করেই জানো, আমি আর এখানে ব্যাখ্যা করার কিছু না, আমি আগের ক্লাসে এগুলো আলোচনা করেছি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 1 রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন নাম্বার 2 রিকোয়ারমেন্ট, ওয়ার্কশিটটা আমাদের তৈরি করতে হবে। ওকে, এখন ওয়ার্কশিট আমরা তৈরি করব। শুরুতে ট্রায়াল ব্যালেন্সের যে গড় আছে, মানে এই যে ট্রায়াল ব্যালেন্সের যে গড় আছে, এখানে ডেবিট ক্রেডিটের টাকাটা আমরা প্রথমে বসিয়ে দিব। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা শুরুতে অ্যাকাউন্ট টাইটেলসে এখানে তো সব ধরনের দাখিলাগুলোই তো বসাবো। তারপর এই ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট প্রশ্নের মধ্যে যেরকম আছে ঠিক সেই রকমভাবেই আমরা বসিয়ে দিব। যেমন আমি তোমাদের সরাসরি প্রশ্নের মধ্যে নিয়ে যাচ্ছি, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে ক্যাশ থেকে শুরু করে একেবারে ড্রয়িং পর্যন্ত যা আছে সবগুলো তথ্য আমরা কোথায় বসাবো? ওয়ার্কশিটের মধ্যে বসিয়ে দিব। ওয়ার্কশিটের কোডটা এরকম, কাফি সেন্টার ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31st July 2018। ওকে, তো আমি শুরুতে এখানে দেখো অ্যাকাউন্ট টাইটেলসের যে গড় আছে, এখানে তো দাখিলাগুলা কোনগুলা বসিয়েছি আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু ধীরে ধীরে আলোচনা করে বুঝাই। একেবারে ক্যাশ থেকে ড্রয়িং পর্যন্ত যা আছে এগুলা কিন্তু রেওয়া মিলের। তো রেওয়া মিলের এগুলা মানে ট্রায়াল ব্যালেন্স সেটা রেওয়া মিলের, এগুলা রেওয়া মিলেই বসাবার টাকাগুলো এখান থেকে নিব। ডেবিট ক্রেডিটটা এখানে যেরকম আছে ঠিক সেই রকমই আমরা রাখবো। তো এই যে দেখো, আমি এখানে ট্রায়াল ব্যালেন্স ক্যাশ সম্পদের মধ্যে পড়ে, তো এই জন্য রেওয়া মিলের ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, অথবা এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। ডেবিট ক্রেডিট ঠিকভাবে লেখা থাকবে, আবার কিছু অঙ্কের মধ্যে দেওয়া নাও থাকতে পারে, সুতরাং এগুলা বুঝে লেখাটা ভালো। সাপ্লাইজ এক্সপেন্স 1200, স্যালারি এক্সপেন্স ব্যয় ডেবিট, সার্ভিস রেভিনিউ আয় ক্রেডিট। টাকাগুলো আমরা অঙ্ক থেকে এখানে বসিয়ে দিব। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ। তো এটা সম্পদ কীভাবে আর অর্থ কী, এই ব্যাখ্যায় আর আমি যাচ্ছি না, এগুলো তোমরা জানো। সাপ্লাই যেটা সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ, নোট পেবল দায়, অ্যাকাউন্ট পেবল দায়, ক্যাপিটাল মালিকানা সত্ত্ব ড্রয়িং উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব এটা ডেবিট হয়ে থাকে। তারপর এতটুকু পর্যন্ত, তো এতটুকু হচ্ছে রেওয়া মিলের অংশ। টাকাগুলো এখানে বসানো হলো, এখন যোগ করে নাও। এই টাকাগুলো আমরা এখানে যোগ করলে আর এই টাকাগুলো এখানে আমরা যোগ করলে পেয়ে যাব 69,300। রেওয়া মিলের টাকা যোগ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্টে আমরা কি লিখব। তো অ্যাডজাস্টমেন্টে এখানে যা আছে এই অংশটা তোমরা দেখো। প্রথমটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন তোমার অঙ্কের মধ্যে যেটা আছে ওইটা তোমাকে আর লিখতে হবে না,
যেমন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন একটা কাজ করি, অঙ্কটার মধ্যে কি আছে? অঙ্কটার মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে দেখো। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু দেওয়া আছে আর ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দেওয়া নেই, তো যেটা দেওয়া নেই ওইটা আমি নিচের দিকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? আমি প্রিপেড ইন্স্যুরেন্স অঙ্কের মধ্যে দেওয়া আছে এটা লিখব না, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা দেওয়া নেই ওইটা অ্যাড করব। তো ওই যে দেখো, এই জায়গায় আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সটা অ্যাড করে দিলাম। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে অ্যাড করলাম, যেরকম জাবেদা ছিল যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 300 টাকা ডেবিট, এটা দেখো অ্যাডজাস্টমেন্টে ডেবিটে লেখা হয়েছে। আর প্রিপেড ইন্স্যুরেন্স 300 টাকা ক্রেডিট, এই যে দেখো এটা ক্রেডিটে 300 টাকা লেখা হয়েছে, মানে সমন্বয় দাখিলা অনুযায়ী। তো এটা কিভাবে লেখা হয়েছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট ও মিলে যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স আছে, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সটা অ্যাড করেছি, আর ওই 300 টাকা আমরা ডেবিট ক্রেডিট নিয়ম মেনে সেটা বসিয়ে দিয়েছি। আমি আশা করবো এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে 2 নম্বরে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, টাকার পরিমাণ 500। ওকে, এখন এখানে যা আছে এগুলো তো তোমার ওয়ামিলেরই অংশ। তো এখানে দেখো কোনটা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি সাপ্লাইজ আছে, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্সটা দেওয়া নেই। সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া নেই, তাই আমি এই জায়গায় সাপ্লাইজ এক্সপেন্স ডেবিটের করে 500 আর সাপ্লাইজ ক্রেডিটের করে 500, মানে ওই সমন্বয় দাখিলা অনুযায়ী বসিয়ে দিলাম। যেহেতু সাপ্লাইজ আছে আর সাপ্লাইজ এক্সপেন্সটা দেওয়া নেই, তাই সাপ্লাইজ এক্সপেন্স আমি নিচে অ্যাড করেছি, আর কিছু না, এটা কঠিন কিছু না। পরেরটা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকার পরিমাণ 1000 টাকা। এই অঙ্কটা বুঝতে পারলে কিন্তু পরবর্তী অঙ্ক সহজে বুঝতে পারবে। তাহলে দেখো আমরা রেওয়া মিলটা একটু খুঁজে নেই। রেওয়া মিলের এখানে তুমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কিছুই পাবে না। তো যেহেতু কিছুই নেই, তার মানে একটাও নেই, তাহলে দুইটা এখানে অ্যাড করতে হবে। আর যদি কোনো একটা থাকতো ওইটা অ্যাড না করে যেটা বাকি ওইটাই এখানে অ্যাড করতাম, যেরকমভাবে ইন্স্যুরেন্স এক্সপেন্স সাপ্লাইজ এক্সপেন্স এই দুইটা আমরা এখানে অ্যাড করেছি। তো এটা যাবে তো কিলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 1000 একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 1000, এই টাকাগুলো কোথায় বসবে? অ্যাডজাস্টমেন্টের করে বসবে। বিষয়টা একেবারে ক্লিয়ার না? আমরা ট্রায়াল ব্যালেন্সের কাজ করেছি, এখন অ্যাডজাস্টমেন্টের কাজ করতেছি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 600। ওকে, এখানে আমি খুঁজে দেখব যে ইন্টারেস্ট এক্সপেন্স বা ইন্টারেস্ট পেবল নামে কিছু আছে কিনা, একটাও দেওয়া নেই। তো যেহেতু নেই, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট ডেবিট ক্রেডিটে 600 করে বসিয়ে দিলেই তো হয়ে গেল। ওকে, তারপরে আমরা এখন যোগ করব। এই ডেবিটে যতটা টাকা আছে এটা যোগ করে দিলে 2400 টাকা হবে, ক্রেডিটে যতটা টাকা আছে এটা যোগ করে দিলে 2400 টাকা হবে। শেষ এটা। এখন আসলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সমাধান আমরা কিভাবে করি দেখো। এখন আর আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে না। তো এখানে ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টের এই দুইটার সমন্বয় করে কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে মানগুলো বসাতে হবে। যেমন ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, ডেবিট ক্রেডিট হলে মানে বিপরীত হলে বিয়োগ, যেটার বেশি ওই করে টাকা। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এখানে ক্যাশের টাকাটা ডেবিটে আসছে 6500, অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা নেই, তার মানে ডেবিটেই 6500 টাকা বসে যাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স শুধু ডেবিটে 700, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটেই 700 টাকা বসে যাবে। ইউটিলিটিজ এক্সপেন্স শুধু ডেবিটে 500, ডেবিটে বসাও। স্যালারি এক্সপেন্স ডেবিটে 1200, ডেবিটে বসাও। সার্ভিস রেভিনিউ ক্রেডিটে 25,000 দেখো ট্রায়াল ব্যালেন্সের করে, অতএব
অ্যাডজাস্টমেন্টে যেহেতু কোনো টাকা নেই, তাহলে এটা ক্রেডিটেই বসবে 25,000। ডেবিট হলে ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে। অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিটে 3,000, তাহলে ডেবিটে 3,000 ডিরেক্ট চলে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স, ডেবিটে 2700 ট্রায়াল ব্যালেন্সে, আর ক্রেডিটে 300, তাহলে ডেবিটের 2700, ক্রেডিটের 300, দুইটা দুই ধরনের, একটা ডেবিট একটা ক্রেডিট। এখন এই ক্রেডিট 300, ক্রেডিট হলো ছোট, ডেবিট হলো বড়। ডেবিটের কত বেশি? 2700 থেকে 300 বাদ দিলে ডেবিটের 2400 বেশি, অতএব ডেবিটে 2400। এখন যদি বড় হয়ে ক্রেডিটেরটা বড় হতো, তাহলে ক্রেডিটের দিকে আমি টাকাটা লিখে দিতাম। এই যে সাপ্লাই যাচ্ছে ডেবিটে 1400, এখানে ক্রেডিটে 500, তো ডেবিটের 1400 এটা কিন্তু ডেবিট, তাই না? আর এই ক্রেডিট এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টে। তো ডেবিটের কত বেশি? ডেবিটের 900 বেশি, তাই ডেবিটেই কিন্তু বসিয়েছে। ইকুইপমেন্ট, ডেবিট 52,000, সরাসরি ডেবিটে যাবে। নোটস পেবল, এখানে ক্রেডিট 13,900, এই যে ক্রেডিট, এখানে ক্রেডিটে বসাও। অ্যাকাউন্টস পেবল, ক্রেডিটে 5,400, ক্যাপিটাল ক্রেডিটে 25,000, ড্রয়িং ডেবিটে 1300, এই যে ডেবিটে চলে আসবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেবিটে 300, তো এখানে ডেবিটে বসাও। সাপ্লাইজ এক্সপেন্স, ডেবিটে 500, ডেবিটে বসাও। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেবিটে 1,000, ডেবিটে বসাও। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্রেডিটে 1,000, ক্রেডিটে বসাও। ইন্টারেস্ট এক্সপেন্স, ডেবিটে 600, ডেবিটে বসাও। ইন্টারেস্ট পেবল, ক্রেডিটে 600, এটা ক্রেডিটে বসাও। ওকে, আর এখানে কিছু না, নিট ইনকাম এটা শেষেরটার সাথে সম্পর্কিত। মানে ডেবিট ক্রেডিট যদি থাকে, আমরা ডেবিট ক্রেডিট দেখব যে যদি ডেবিটেরটা বেশি হয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটের দিকে টাকাটা বসবে, আর যদি ক্রেডিটেরটা বেশি হয়, তাহলে ক্রেডিটের দিকেই টাকাটা বসবে। এখন তুমি এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে যতটা টাকা আছে যোগ করো, 70,900 পাবে। ক্রেডিটে যতটা টাকা আছে যোগ করো, 70,900 পাবে। এবং মনে রাখতে হবে, এই যে ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত এই যোগফলের যে টাকা ডেবিট ক্রেডিটের মধ্যে কোনো পার্থক্য হবে না। যেমন এই দুইটা সমান, এই দুইটাও সমান, এই দুইটাও কিন্তু সমান। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকার মধ্যে কোনো পার্থক্য হবে না, এইটা সবাইকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে আমরা ক্লাসের প্রথমে যেটা আলোচনা করেছি, তো নিশ্চয়ই সবার মনে আসছে। এই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে, ইনকাম স্টেটমেন্টে ব্যয় এবং আয় আসে। আয় যদি হয়, আমরা জানি রেওয়া মিলে আয়টা ক্রেডিট বসে না, এখানেও কিন্তু ক্রেডিট, মানে ডেবিট ক্রেডিট। এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? রেওয়া মিলে যেটা ডেবিট এখানেও সেটা ডেবিট, রেওয়া মিলে যেটা ক্রেডিট এখানেও সেটা ক্রেডিট। যেমন যদি আয় হয়, তো ইনকাম স্টেটমেন্টে আয়টা আমরা ক্রেডিটে বসাবো, আর ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসাবো। এই কথাটা আমি আবার বলতে চাই, এই কথাটা তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে ব্যয় এবং আয়, এই দুইটা কোথায় আসে? ইনকাম স্টেটমেন্টে। যদি ব্যয় হয় তাহলে বসবে ডেবিটে, আর আয় যদি হয় তাহলে বসবে ক্রেডিটে। শেষ। আমরা তো জানি এমনিতে আয় ক্রেডিট, ব্যয় ডেবিট। বাকি তিনটা এখানে আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই তিনটা ব্যালেন্স শিটে যাবে। শুধুমাত্র সম্পদ যদি হয় তাহলে বসবে ডেবিটে, আর দায় মালিকানা সত্ত্ব এটা বসে যাবে ক্রেডিটে। পার্থক্যটা বুঝতে পেরেছ? ইনকাম স্টেটমেন্টে ব্যয় এবং আয় যাবে, ব্যয় হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। ব্যালেন্স শিটে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যাবে, সম্পদ হলে শুধুমাত্র ডেবিট, দায় মালিকানা সত্ত্ব হলে ক্রেডিট। তাহলে এই অঙ্কটা বুঝে নাও, একটা বুঝলে অন্য 10টা অঙ্কের সমাধানও তুমি বুঝতে বাধ্য। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে আছি। ক্যাশ সম্পদের মধ্যে পড়ে, আর টাকাগুলো যে নিব, এই অংশের টাকা এখন আর দেখার প্রয়োজন নেই। টাকা নিব আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের করে যে টাকাটা আছে ওইটাই এখন আমরা নিব। অর্থাৎ এখন টাকা নিতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এই ঘর থেকে। তো এটা তোমাদের মনে থাকবে না? তো এখানে আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপর
ইনকাম স্টেটমেন্ট, এই 3টা করেরই কাজ এখন আমাদের। ক্যাশ সম্পদের মধ্যে পড়ে টাকা 6,500, ক্যাশ পরে সম্পদের মধ্যে টাকা নিব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে 6,500 ব্যালেন্স শিটে ডেবিট। আমরা জানি সম্পদ দায় মালিকানা সত্ত্ব ব্যালেন্স শিটে আসে এবং আয় এবং ব্যয় ইনকাম স্টেটমেন্টে আসে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে টাকা 700, ইনকাম স্টেটমেন্টে ব্যয় যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই অঙ্কটা ভুল আছে, এটা তোমাদের ঠিক করতে হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে, তো এটা আমি কেটে দিলাম। এই 700 টাকা আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসাবো, কারণ এটা ব্যয়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা ব্যয় না, ব্যয় হলে এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে আসবে। ইউটিলিটিজ এক্সপেন্স 500 টাকা ব্যয় হওয়ার কারণে যে এটা ডেবিটে বসেছে। স্যালারি এক্সপেন্স 1200 টাকা ব্যয় হওয়ার কারণে ইনকাম স্টেটমেন্টে ডেবিট। সার্ভিস রেভিনিউ 25,000 এটা আয় হওয়ার কারণে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পদ 3,000 সম্পদ ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স এটা সম্পদ 2,400 ব্যালেন্স শিটে ডেবিট। সাপ্লাই যেটা সম্পদ 900 ব্যালেন্স শিটে ডেবিট। ইকুইপমেন্ট এটা সম্পদ 52,000 ব্যালেন্স শিটে ডেবিট। নোটস পেবল এটা দায় 13,900 ব্যালেন্স শিট ক্রেডিট। আমরা জানি সম্পদ দায় মালিকানা সত্ত্ব এটা ব্যালেন্স শিটের ক্রেডিট। সম্পদ দায় মালিকানা সত্ত্ব ব্যালেন্স শিটে দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিটে, সম্পদ হলে ডেবিটে। আয় এবং ব্যয় ইনকাম স্টেটমেন্টে, আয় হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট। অ্যাকাউন্টস পেবল এটা দায় 5,400 টাকা, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটা থেকে নিব 5,400 ব্যালেন্স শিট ক্রেডিট। ক্যাপিটাল 25,000 মালিকানা সত্ত্ব ক্রেডিট। ড্রয়িং 1,300 এটা বিপরীত মালিকানা সত্ত্ব এটা ব্যালেন্স শিটে ডেবিটে বসে। ইন্স্যুরেন্স এক্সপেন্স 300 টাকা ব্যয়, এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স 500 টাকা ইনকাম স্টেটমেন্ট ডেবিট ব্যয় হওয়ার কারণে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা জানি 1,000 টাকা এটা ব্যয়ের মধ্যে পড়ে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,000 টাকা এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এই জন্য এটা ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স 600 টাকা ডেবিটে আছে, এখানে দেখো ডেবিটে আছে, ব্যয় হওয়ার কারণে ডেবিটে, ইনকাম স্টেটমেন্ট ডেবিটে। ইন্টারেস্ট পেবল এই 600 টাকা দায় হওয়ার কারণে ব্যালেন্স শিটের ক্রেডিটে। তো সবগুলো বসানো শেষ, এখন আমাদের হিসাব করতে হবে কোনটা কি, এটা তো ভালো করেই বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা ইনকাম স্টেটমেন্টের হিসাবটা প্রথমে করে নিব। আমরা আলাদা করে হিসাব করব, যেমন ডেবিটে 25,000 আর ক্রেডিটে একেবারে 700 থেকে এই 600 পর্যন্ত। এই 20,900 কীভাবে আসলো এটা পরে, 700 থেকে 600 পর্যন্ত আলাদা হিসাব করব। হিসাব করে দেখব যে ক্রেডিটের টাকাটা বেশি, যে টাকা বেশি ওইটা উভয় দিকে, যেমন এই 25,000 বেশি না ক্রেডিটে, ওইটা উভয় দিকে লিখতে হবে। তারপরে এই অঙ্কের মধ্যে 700 টাকা ভুল করে কিন্তু সম্পদে দেওয়া হয়েছিল, তো এটা তো একটা ভুল, এই ভুলটা ঠিক করে কিন্তু লিখতে হবে। আপাতত বইয়ে যেরকম আছে ওইভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা হিসাবটা ঠিকভাবে মিলিয়ে নিও, ঠিক আছে? এখন এই 25,000 থেকে তুমি মনে করো এই টাকাগুলা মাইনাস করলে, এখানে হয়তো 700 টাকা অ্যাড নাই, যেহেতু ভুল করে এখানে লিখে নিচ্ছে, অর্থাৎ এই টাকাগুলো যখন তুমি মাইনাস করবে তখন 20,900 টাকা এখানে ঘাটতি বের হবে। আর ইনকাম স্টেটমেন্টে যদি ডেবিটে ঘাটতি বের হয় তাহলে এটার নাম হলো নিট ইনকাম। আর ইনকাম স্টেটমেন্টে যদি ক্রেডিটে ঘাটতিটা বের হতো তখন এটার নাম হয়ে যেত নিট লস। বোঝাতে পেরেছি? ঘাটতিটা কিন্তু ডেবিটে বের হয়েছে। একই নিয়ম তুমি ব্যালেন্স শিটের ডেবিট এবং এই ক্রেডিট দিকটা যোগ করবে, যোগ করে দেখবে যে ডেবিট দিকে বেশি টাকা 66,800 এটা উভয় দিকে বসাও। বসানোর পর এই 66,800 থেকে এই ক্রেডিটে 600 পর্যন্ত যে টাকাটা আছে টাকাটা আলাদা করে যোগ করে 66,800 থেকে বিয়োগ করলে 20,900 টাকা পাবে। এইখানে তোমার যে ঘাটতি হবে এইখানে কিন্তু একই ঘাটতি হবে, মানে টাকার মধ্যে কোনো ভিন্নতা থাকবে না, সমান থাকবে।
20,900, 20,900 দুইটাই কিন্তু সব সময় সমান থাকবে। তাহলে ইনকাম স্টেটমেন্টে যেটা ডেবিট দিকে বের হবে, ব্যালেন্স শিটে কিন্তু সেটা সবসময় ক্রেডিটেই বের হবে, এটাই নিয়ম। টাকার পরিমাণও সমান থাকবে। আমরা সবসময় চিন্তা করব, যদি ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বের হয় এটার নাম নিট ইনকাম, আর যদি ক্রেডিটে বের হয়, এখানে যদি বের হতো নাম হয়ে যেত এখানে নিট লস। এই হচ্ছে তোমাদের আজকের এই অঙ্কটার সমাধান। আমি আশা করব সবাই এটা বুঝতে পেরেছেন আর এই অংশটা ঠিক করে নিও। তো যারা পেইড কোর্সে যুক্ত আছেন পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।